আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প মঞ্জিল সেনের লেখা অর্ক ও বিষ্ণুমূর্তি। হঠাৎ করে অর্ক বালচন্দনকে বলল, এই চল না বিষ্ণুপুর ঘুরে আসি। বালচন্দন তো অবাক। সে বলে, বিষ্ণুপুর সেটা আবার কোথায়? অর্ক বলল, বাঁকুড়া জেলার একটা শহর। তখন বালচন্দন বলে, সেখানে আবার কি আছে? অর্ক হাসে, হেসে বলে, সেখানে অনেক ঐতিহাসিক জিনিস দেখবার আছে। ওখানকার টেরাকোটার মন্দির, টেরাকোটার দেওয়াল, চিত্র, মূর্তি সব বিখ্যাত জানিস। সেই 17th সেঞ্চুরিতে মল্ল রাজারা যা তৈরি করে গিয়েছিল আজও তা দেখবার জন্য বিদেশ থেকে অবধি লোক ছুটে আসে। বালচন্দন আবার ভুরু কোচকায়, বলে, মল্ল রাজা সেটা কি? অর্ক এবার না হেসেই পারে না। সে বলে, তোদের যেমন পল্লব ডাইনেস্টি ছিল তেমন বিষ্ণুপুরে ছিল মল্ল ডাইনেস্টি। তবে রাজারা ছিলেন মোগল সম্রাটের অনুগত। মল্লরাজ বীরহাম্বীর মোগল সেনাপতি মানসিংহের ছেলে জয়সিংহকে আফগান সর্দার কতুলু খাঁর হাত থেকে উদ্ধার করেছিলেন। বিষ্ণুপুর যাওয়ার আগে অর্কর মা পই পই করে বলে দিলেন, ওখানে গিয়ে ওরা যেন কোনো গোলমালে না জড়ায়। শান্ত সুবোধ ছেলের মতো অর্ক বলল, গোলমাল দেখলেই তুমি তো জানো আমি 10 হাত দূরে থাকি। বিষ্ণুপুর গিয়ে ওরা উঠল একটা হোটেলে। হোটেলের মালিক খাতায় ওদের নাম ঠিকানা লেখার সময় একটু দ্বিধাগ্রস্তভাবে বলল, এই তোমরা বাড়ি থেকে পালিয়ে আসোনি তো? আমাকে আবার থানা পুলিশের ঝামেলায় ফেলো না যেন। বালচন্দন অপমানিত বোধ করে। সে বলে, হোয়াট ডু ইউ মিন? ডু ইউ লুক লাইক রান অ্যাওয়ে বয়েস? উত্তেজিত হলে ওরা দুজনেই ইংরেজি বলে, সেটা ওদের দুজনারই মুদ্রা দোষ। হোটেল মালিক আমতা আমতা করে বলে, না না তা বলছি না, মানে তোমরা ছেলে মানুষ একা একা এসেছো তাই বলছিলাম আর কি। অর্ক বলে, আমরা এখানকার ঐতিহাসিক সব স্মৃতি আর পুরাকৃতি দেখতে এসেছি। তখন হোটেল মালিক হাসে, বলে, ও বুঝেছি বুঝেছি, তোমরা সব ইতিহাসের ছাত্র তাই না? অর্ক বলে, একদমই না, আমরা সায়েন্সের স্টুডেন্ট। ভদ্রলোক অর্কর কথা শুনে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। অর্ক আবার বলল, শুনেছি মল্ল রাজারা বৈষ্ণব ধর্মের প্রচারে অনেক কিছু করেছিলেন। রাজার আদেশে এখানকার মানুষদের সকাল সন্ধ্যা হরিনাম কীর্তন না করে উপায় ছিল না। তা এখনও কি সেসব চালু আছে? হোটেল মালিক তো অবাক। সে বলে, তোমরা এত কিছু জানো? তারপরে বলে, কথাটা ঠিক, তবে পরে ব্রাহ্মণরাই মাথাচাড়া দিয়ে উঠেছিল। চৈতন্যদেবের দেহত্যাগের পরেই বৈষ্ণব ধর্মের আবেগটা অনেকটা কমে গেছে। অর্ক এবার বলে, আমরা একটু গোটা জায়গা ঘুরে ঘুরে দেখতে চাই। যদি আপনি আমাদের সঙ্গে কাউকে দেন তাহলে ভালো হয়, আমরা তাকে তার পারিশ্রমিক দেব। তখন হোটেল মালিক খানিক চিন্তা করে বলে, আচ্ছা ঠিক আছে, আমি একজন গাইড দিয়ে দেব, আমারই জানাশোনা। স্নান সেরে ওরা বেরোনোর জন্য তৈরি হচ্ছে। এমন সময় 10-12 বছরের একটি মেয়ে এসে ওদের বলল, মা তোমাদের ডাকছে। অর্ক অবাক, বলে, মা? কার মা? মেয়েটি বিরক্ত হয়, বলে, কার আবার মা? আমার মা? কিছুই যেন বোঝে না, ন্যাকা। তখন অর্ক বলে, আহা, কিন্তু তিনি আমাদের ডাকছেন কেন? মেয়েটি আবার ঝংকার তোলে, বলে, অত কথার জবাব আমি দিতে পারবো না, আমার সঙ্গে এসো। অর্ক
বালচন্দনের দিকে তাকালো। বালচন্দন দুকাত ঝাঁকালো। ওরা আর কথা না বাড়িয়ে মেয়েটির পেছন পেছন গেল। ভেতরের দিকে হোটেলের মালিক থাকেন, সব কিছু আলাদা ব্যবস্থা। ওরা একটা ঘরে ঢুকতেই বয়স্কা এক মহিলা বললেন, আরে এসো বাবা এসো, কর্তা বলেছিলেন তোমরা কলকাতা থেকে বেড়াতে এসেছো, এখানকার অনেক কিছু নাকি তোমরা জানো, তা তোমরা তো বাবা একেবারে ছেলে মানুষ, বাড়ি থেকে একা একা ছাড়লো। বালচন্দন প্রতিবাদ করে, বলে, ছেলে মানুষ? আমাদের ছেলে মানুষ বলছেন কেন? ইউ ডু নট ক্রল। ওর কথার ভঙ্গিতে মেয়েটি খিলখিল করে হাসে। হোয়াট মেক্স আ লাভ? অর্কর দিকে তাকিয়ে ভুরু কুচকে জিজ্ঞেস করে বালচন্দন। আমি তো হাসির কথা বলিনি। মেয়েটির মা হাসি চেপে বললেন, ওরও একটা দোষ বুঝেছ, কথায় কথায় হাসে। তোমরা কিছু মনে করো না বাবা, তোমরা যে কদিন আছো আমার এখানেই খেও, এ কথা বলার জন্যই তোমাদের ডেকেছি। মল্ল রাজধানীকে ঘিরে 7 স্তবক মাটির পাড় দিয়ে তৈরি গড় খায়। মাঝখানে সুরক্ষিত কেল্লা, সেটাই রাজবাড়ি। কেল্লা অঞ্চলে ঢুকতে হলে ছোট বড় পাথরের দরজা পেরোতে হয়। কেল্লার কাছেই একটা বিরাট প্রান্তর, এখানে কামান তৈরি হতো, তাই এই প্রান্তরের নাম হয়ে গেছে কামান ঢালার মাঠ। এখানে যে কামান তৈরির জন্য লোহা গলানো হতো তার চিহ্ন ছড়িয়ে আছে চারিদিকে। বিখ্যাত দলমাদল কামানটা দেখে অর্ক তো অবাক। নিপুণ কারিগর ছাড়া এমন কামান তৈরি করা তো সম্ভব নয়। মল্ল রাজাদের অধীনে ছিল এক তুর্কি বাহিনী, তারা যেখানে থাকতো আজও সে জায়গার নাম তুর্কির মাঠ। বিষ্ণুপুরের জোড় বাংলা মন্দির দেখে অর্করা আর চোখ ফেরাতে পারে না। টেরাকোটা শিল্প যে এত সুন্দর তা ওদের ধারণার বাইরে। বালচন্দন তো বলেই ফেলল, এ পিস অফ হেভেনলি আর্কিটেকচার। টেরাকোটার মন্দির আগে কখনো ওরা দেখেনি। বীর হাম্বীরের পুত্র প্রথম রঘুনাথ নিজে এই মন্দির আর বিখ্যাত কালাচাঁদ বিগ্রহের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তিনি কিন্তু সিংহাসনের প্রকৃত উত্তরাধিকারী ছিলেন না। তার বড় ভাইকে হাঁটিয়ে তিনি সিংহাসন দখল করেন। তার ছেলে বীরসিংহ সারা মল্লপুর জুড়ে বিষ্ণু মন্দির নির্মাণ করেছিলেন, তবে তিনি ছিলেন নিষ্ঠুর প্রকৃতির। জোড় বাংলা মন্দিরের দেওয়াল চিত্র, বিশেষ করে বাঘের হরিণ শিকারের একটি টেরাকোটা চিত্র, মদনমোহন মন্দিরের দক্ষিণ দিকে নাট মন্দিরে রাজকীয় শিকারযাত্রার সব চিত্র মুগ্ধ করল ওদের। এছাড়া ওদের দৃষ্টি কাড়ল জোড় বাংলা মন্দিরে রাজবংশের রমণীদের রাজকীয় ভঙ্গিতে মোটা তাকিয়ায় ঠ্যাস দিয়ে বসে থাকা, কারোর হাতে ধরা বাজ পাখি। হোটেলের মালিক ওদের জন্য যে গাইড দিয়েছিল সে ওদের সব ঘুরিয়ে দেখালো, ঐতিহাসিক সব কাহিনী গড়গড় করে বলল। ওরা যেদিন বিষ্ণুপুর এসেছিল তারপর দিন দুজন ভদ্রলোক এসেছিলেন এই হোটেলে। তারা আলাদা আলাদা ঘর নেন। তারাও নাকি কলকাতা থেকে এসেছেন। দুজনেই কাপড় কাচার গুঁড়ো সাবান দুটো নাম করা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সেলসম্যান। অর্ক আর বালচন্দন নিজেদের মধ্যে হাসাহাসি করল। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের সেলসম্যান নিজেদের কোম্পানির বিক্রি বাড়াবার উদ্দেশ্য নিয়ে এসেছেন একই হোটেলে, ঝগড়া না করে। কিন্তু ওদের অনুমান যে ভুল সেটা প্রমাণ হলো হাতে নাতেই। এক মন্দিরের কাছে ওদের দুজনকে গভীর আলাপ করতে দেখতে পেল ওরা। কাজের ফাঁকে বোধহয় একটু আড্ডা মারছেন সেলসম্যান দুজন। একেই বোধহয় বলে বিজনেস কম্বাইন্ড উইথ প্লেজার। অর্ক মনে মনে ভাবল,
একটি বিষ্ণুমূর্তি ওদের খুব আকৃষ্ট করেছিল। টেরাকোটা শিল্প যেন পূর্ণতা লাভ করেছে ওই মূর্তিতে। মূর্তির মুখে বরাভয় হাসি। শিল্পীর নৈপুণ্যে সেই হাসিতে এমন প্রসন্নতার ছোঁয়া লেগেছে যে আপনা থেকেই মাথা নিচু হয়ে আসে। শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী সেই বিষ্ণুমূর্তির নিটোল গড়ন আর নিখুঁত কারুকার্য মল্লযুগের শিল্পকলার চরম উৎকর্ষের সাক্ষ্য বহন করছে। অথচ মূর্তিটা 1.5 ফুটের বেশি বড় নয়। মন্দিরটি ছোট হলেও অপূর্ব কারুকার্যময়। বিষ্ণু মন্দিরের ছড়াছড়ি দেখে বালচন্দন জিজ্ঞেস করল, এখানে লর্ড বিষ্ণুর এত মূর্তি, তাই কি জায়গাটার নাম বিষ্ণুপুর? এ প্রশ্নের সঠিক জবাব দিতে পারল না অর্ক, তবে বলল, তুই কিন্তু খুব বুদ্ধিমানের মতো প্রশ্ন করেছিস। অর্করা ওই মন্দিরে এসেছিল এখানে আসার 3য় দিনে। সেদিন আবার ওদের গাইডটি আসতে পারেনি, শরীর খারাপ। ওরা সেই মন্দিরের যিনি পুরোহিত তাকে মূর্তি সম্বন্ধে নানা প্রশ্ন করে বেসামাল করে ফেলল। প্রাচীন ইতিহাস সম্বন্ধে তার যেমন জ্ঞান ছিল না, তেমনি প্রশ্নের জবাব দিতে গিয়ে তাকে অনেক হিমশিম খেতে হলো। অর্করা ওখান থেকে চলে আসার আগে তিনি ওদের পরিচয়, কোথায় উঠেছে এসব জিজ্ঞেস করলেন। ফেরার পথে হঠাৎ ওদের নজরে পড়ল মন্দির থেকে একটু দূরে একটা গাছের তলায় দাঁড়িয়ে সেলসম্যান দুজন কথা বলছে আর উকিঝুঁকি মেরে কি যেন দেখছে। গাছটা প্রকাণ্ড, ডালপালা ছড়িয়ে অনেকখানি জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে। অর্ক বলল, এই দেখেছিস, দুজনের এত ভাব হয়ে গেছে যে কাজ ফেলে শুধু গল্পই করছে সারাদিন। বালচন্দন বলে, গল্প নয় গল্প নয়, কি যেন খুঁজছেন, পাখির বাসা নয় তো? অর্ক বলে, আরে দূর, পাখির বাসা ওরা কি করবে নিয়ে? ভদ্রলোক দুজন কিন্তু ওদের দেখতে পাননি, নিজেদের মধ্যেই আলোচনায় মশগুল। মন্দিরটা হোটেল থেকে প্রায় 1.5 মাইল দূরে। অন্ধকার হয়ে আসতে দেখে ওরা ফেরার পথ ধরল। পরদিন সকালে ওরা বেরোবার সময় সেলসম্যান দুজন পোশাক পরে বাইরে বেরিয়ে আসলো। আশ্চর্য, কেউ কারো সঙ্গে কথা বললেন না, এমন ভাব করছে যেন কেউ কাউকে চেনেই না। অর্ক অবাক। তারপর বলে, শেষকালে বিক্রি করতে গিয়ে ওদের মধ্যে রেষারেষি লেগেই গেল, কি বল? বালচন্দন একটু কিন্তু কিন্তু করে, বলে, ওরা নাকি সেলসম্যান, ওদের কাছে তো ঢাউস ব্যাগ থাকার কথা, কিন্তু ওদের হাত খালি কেন? দুপুরে ভাত খাবার সময় হোটেল মালিকের গিন্নির কাছ থেকে ওরা একটা খবর পেয়ে চমকে গেল। গতকাল যে বিষ্ণুমূর্তি ওরা দেখতে গিয়েছিল সেটা নাকি চুরি গেছে। আজ ভোরবেলা মন্দিরের পুরোহিত তালা খুলে দেখে মূর্তি নেই, অথচ গতকাল সন্ধেবেলা রোজকার মতো পূজা আরতির পর বিগ্রহে পোশাক ছাড়িয়ে রূপোর পালঙ্কে তাকে শয়ন করিয়ে তিনি নিজের হাতে মন্দিরের দরজায় তালা দেন। সকালে তালা বন্ধ দেখে তার কোনো সন্দেহ হয়নি, কিন্তু তালা খুলেই তার মাথায় বজ্রাঘাত। অর্ক বলে, বাহ, মূর্তি চুরি করে আবার দরজায় তালা লাগিয়ে দিয়েছে, চোর তো খুব শিয়ানা। বালচন্দন বলে, পুলিশে খবর দেওয়া হয়েছে। হোটেল মালিকের স্ত্রী বলে, হ্যাঁ, পুলিশ নাকি খুব খোঁজাখুঁজি করছে। ওদের খাওয়া তখন মাঝপথে। এমন সময় হোটেলের মালিক পরিমরি ছুটতে ছুটতে আসলো, বলল, বাবারা, তোমরা কি করেছো? পুলিশ তোমাদের খোঁজে হোটেলে কেন এসেছে? অর্ক অবাক, বলে, আমাদের খোঁজে কেন? হোটেল মালিক বলে, তা তো জানি না, কিন্তু এক্ষুনি তোমাদের সঙ্গে কথা বলতে চাইছে থানার বড়বাবু। হোটেল গিন্নি এবার ঝংকার দিয়ে বলে, এক্ষুনি বললেই তো আর এক্ষুনি হয় না, দেখছো না বাচ্চারা খাচ্ছে, খেয়ে দিয়ে তারপরে যাবে। মালিক ভয়ে ভয়ে বলে,
আরে তুমি কিছু বোঝো না, বড়বাবু খুব চোটপাট করছেন। হোটেল গিন্নিকে অত চোটপাট করতে দেখে আমি আর অর্ক উঠে গেলাম, আর যাওয়ার সময় বললাম, আচ্ছা দেখি কি ব্যাপার, কেন এরা এত ডাকাডাকি করছে। আমরা দুজনেই হোটেলে ঢুকতেই প্রথম যে ঘর পড়ল সেখানে একজন জাদরেল পুলিশ অফিসার আর দুজন কনস্টেবলকে দেখলাম। অফিসারের ইয়াক গোপ, তিনি যেন ছটফট করছেন। আমাদের দেখেই হোটেলের ম্যানেজার বলল, এই যে স্যার, এই হচ্ছে মানিক জোর। থানার বড়বাবু ভুরু কুচকে আপাত মস্তক চোখ বুলিয়ে দেখল, তারপর বলল, আরে এই যে একবারে ছেলে মানুষ দেখছি। অর্ক বলল, আমাদের খোঁজ করছেন কেন? বড়বাবু বাজখাই গলায় বললেন, তোমরা কলকাতা থেকে এসেছো তাই তো? অর্ক জবাব দিল, বলল হ্যাঁ। তারপর পুলিশ অফিসার বলে, তোমরা কাল বিকেলে কোনো মন্দিরে গিয়েছিলে? অর্ক জবাব দেয়, হ্যাঁ আমরা গিয়েছিলাম তো। পুলিশ অফিসার বলে, তোমরা বিগ্রহ সম্বন্ধে অনেক প্রশ্ন করেছিলে তাই না পুরোহিতকে? অর্ক আবার বলে, হ্যাঁ করেছিলাম, কিন্তু কেন? পুলিশ অফিসার আবার বাজখাই গলায় বলে, তারপরই তো মূর্তিটা চুরি গেছে। বড়বাবু গোপে মোচড় দিলেন, তারপর বললেন, তোমরা দুটো পুচকে পুচকে ছেলে, তা তোমরা কাদের হয়ে কাজ করছো শুনি? বুদ্ধিমান অর্কদের বুঝতে কষ্ট হলো না বড়বাবু কি বলতে চাইছে। ও আর হাসি চাপতে পারল না, হাসির দমকে গড়িয়ে পড়ল। ওর হাসি দেখে বালচান্দানও হাসতে লাগলো। হোটেলের মালিকের মধ্যেও তা সংক্রামিত হলো। ওদের হাসি দেখে কনস্টেবল দুজনও হো হো করে হেসে উঠল। বড়বাবু গর্জন করে বলল, এই চপ, মশকরা হচ্ছে এখানে। অনেক কষ্টে অর্ক আর বালচন্দন হাসি চাপল। সেলসম্যান ভদ্রলোক দুজনও বোধ হয় অত হাসির শব্দে সেখানে এসে পড়েছেন। পুলিশ দেখে ওদের একজন বললেন, এখানকার এক বিষ্ণুমূর্তি নাকি চুরি গেছে, কি ভীষণ কাণ্ড। বড়বাবু বললেন, হ্যাঁ চোরকে তাও আমরা জানি, ওদের ঘর আমি সার্চ করব, চলুন। হোটেলের মালিক আর কি করেন, তার আদেশ পালন করলেন। বড়বাবুর হুকুমে কনস্টেবল দুজন ওদের সুটকেস খুলে তছনছ করল, বিছানা ওলটপালট করল। কোথায় রেখেছ সেই মূর্তি বলে গর্জন করল বড়বাবু। অর্ক শান্ত গলায় বলল, আপনার সঙ্গে একটু একা কথা বলতে চাই। বড়বাবু আবার ভুরু কোচকালেন, তারপর বাইরে যেতে বললেন সবাইকে। ইতিমধ্যেই কলকাতার পুলিশ মহলে অর্ক আর বালচন্দনের বেশ নাম হয়েছিল। কয়েকটা ঘটনায় ওদের সাহায্যে পুলিশ অপরাধীদের ধরতে পেরেছে। পুলিশ কমিশনার পর্যন্ত একবার ওদের সঙ্গে কথা বলেছে, পিঠ চাপড়েছে। তিনি একটা সার্টিফিকেটও দিয়েছিলেন ওদের। তাতে ওদের সাহস আর বুদ্ধির প্রশংসা আছে। অর্ক বাইরে কোথাও গেলেই ওটা সঙ্গে রাখে, বলা তো যায় না কখন কি দরকার হয়। সেটাই ও বের করে বড়বাবুর হাতে দিল। ওটা পড়ে তার দু চোখ গোল গোল হয়ে গেল। তিনি বললেন, আরে তোমাদের কাণ্ড কারখানা আমিও তো কাগজে পড়েছি, তা তোমরা আগে বলবে তো সে কথা। অর্ক বলে, আপনি বলার সময় দিলেন কোথায়? বড়বাবু বললেন, আমি খুব দুঃখিত, তোমরা কিছু মনে করো না প্লিজ। অর্ক বলল, ঠিক আছে। বড়বাবু বললেন, আচ্ছা তোমাদের কি কাউকে সন্দেহ হয়? অর্ক বলল, আমাদের একটু ভাবতে সময় দিন। তারপরই ও একটা তুড়ি মেরে বলল, দাঁড়ান দাঁড়ান, আমার দুজনকে সন্দেহ হচ্ছে। বড়বাবু উদ্গ্রীবভাবে তাকায়, বলে, তারা কারা? অর্ক বলে, এই হোটেলে দুজন সেলসম্যান এসেছে, দুজনেই শুনলাম গুঁড়ো সাবান কোম্পানির সেলসম্যান। হোটেলে
তাদের কখনো কথা বলতে দেখিনি। এমন ভান করে যেন তারা কেউ কাউকে চেনে না, অথচ বাইরে ওদের দেখছিলাম মন্দিরের কাছেই একটা গাছের তলায় দুজনে কথা বলছিল, বারবার গাছটা দেখছিল। এখন তো আমার মনে হচ্ছে ওরা কিছু একটা পরামর্শ করছিল। তারপর আজ সকালে যখন তারা বেরোলো, তাদের হাতে কিন্তু কিছুই ছিল না। সেলসম্যানের সঙ্গে সবসময় তো একটা মোটা ব্যাগ থাকে, তাই না? তার ভেতরে কাগজপত্র, স্যাম্পল সব থাকে। আমার মনে হয় ওরা সত্যিকারের সেলসম্যান নন। হোটেলে একজন আরেকজনকে না চেনার ভান করাটাও বরং ওদের আচরণ সন্দেহজনক। বড়বাবু ব্যস্ত হয়ে বলল, তবে কি ওরাই চুরি করেছে? তোমার মনে হয় তাই? অর্ক বলে, এখনও নিশ্চয় করে বলা যাচ্ছে না। আপনি যেমন আমাদের ঘর সার্চ করলেন, তেমন ওদের ঘরও করুন তো। বলবেন এটা রুটিন ব্যাপার, সবার ঘরই সার্চ করতে হবে। বড়বাবু বললেন, আরে এটা তো গুড আইডিয়া। কিন্তু অবাক হওয়ার মতন একটা ব্যাপার ঘটে গেল। তারা কোনো আপত্তি করল না, উল্টো পুলিশকে সহযোগিতা করতে লাগলো। তাদের ঘরেও কোনো বিগ্রহ পাওয়া গেল না। বড়বাবু হতাশ। অর্ক বলল, আপনি হাল ছাড়বেন না। ওরা মনে হয় বিগ্রহ হোটেলে আনেনি, কোথাও লুকিয়ে রেখেছে। আপনি ওদের উপর নজর রাখুন। হোটেল থেকে কোথায় যায়, কি করে, সব কিছু জানা দরকার। বড়বাবু বলল, আরে ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, আমি দুজন গোয়েন্দা লাগিয়ে দিচ্ছি। সেদিন সন্ধ্যাবেলা সেলসম্যানদের একজন হোটেল থেকে বেরোলো। অর্ক তার পিছু নিল। যাওয়ার আগে সে বালচন্দনকে বলে গেল, আরেকজন যে সেলসম্যান হোটেলে আছে সে যদি বেরোয়, তার পিছু যেন বালচন্দন নেয়। পথে যেতে যেতে অর্ক দেখল বেশ কিছু পর্যটককে, তাদের মধ্যে কয়েকজন বিদেশি, আর জোড়ায় জোড়ায় হিপিরা ঘুরে বেড়াচ্ছে। সেলসম্যান ভদ্রলোক এদিক ওদিক ঘোরাঘুরি করে একটা হোটেলে ঢুকলো। অর্ক বাইরে দাঁড়িয়েই রইল। কিছুক্ষণ পরে তিনি বেরিয়ে এলেন। তার সঙ্গে কথা বলতে বলতে গেট পর্যন্ত আসলো একজন বিদেশি। অর্কর মনে হলো উনি আমেরিকান। ইংরেজদের পোশাক আর আমেরিকানদের পোশাক বড় অমিল। ইংরেজরা পোশাকে কেতাদুরস্ত, কিন্তু আমেরিকানরা ওসবের ধার ধারে না। ধীরে ধীরে অর্কের সন্দেহ ঘনীভূত হয়, এই বিদেশির সঙ্গে সেলসম্যানের এত আলাপ কিসের? ও শুনেছে টাকার লোভে এ দেশেরই কিছু মানুষ ভারতবর্ষের নানা দুষ্প্রাপ্য মূর্তি চুরি করে বিদেশে পাচার করে দিচ্ছে। কিন্তু সাহেবরা এসব মূর্তি লুকিয়ে নিজেদের দেশে নিয়ে যায়, সেখানে আবার ওগুলোকে চড়া দামে বিক্রি করে। সেলসম্যান ভদ্রলোক হোটেলে ফিরে গেল। অর্ক কিন্তু গেল না। ও সেই মন্দিরের দিকে হাঁটা দিল। ওর মনে আরও একটা ক্ষীণ সন্দেহ উকি দিচ্ছে। ওই যে গাছটার তলায় যেখানে সেলসম্যান দুটো দাঁড়িয়েছিল, সেখানে তারা কিছু একটা জিনিস বারবার হাতের ইশারায় দেখাচ্ছিল। সেটা কি? অর্ক সেই গাছতলায় গিয়ে দাঁড়ালো। অন্ধকার হয়ে গেছে ততক্ষণে চারিদিক। একটু দূরে মন্দিরে আলো জ্বলছে। মন্দিরে আজ বিগ্রহ নেই, গতকালও ছিল। অর্ক টর্চ জ্বালিয়ে গাছের চারিদিকে চোখ বুলাতে লাগলো। আগেই বলা হয়েছে প্রকাণ্ড গাছ, গুড়িটা ভীষণ মোটা, প্রায় অর্কর মাথা পর্যন্ত উঠে। তিনটে প্রধান শাখা তিন দিকে চলে গেছে, তাদের শাখা পোশাখাই ছড়িয়ে পড়েছে চারিদিকে। ঠিক যেখান থেকে প্রধান তিনটে শাখা বেরিয়েছে, সেখানে মাঝখানে একটা বড় ফোকরের সৃষ্টি হয়েছে, অনেকটা কলসির মতো। সেই ফোকরে টর্চ ফেলে অর্ক চমকে উঠল। ওই ফোকরে দাঁড় করানো রয়েছে সেই বিগ্রহ। গাছের গায়ে হেলান দেওয়া অবস্থায় রাখা হয়েছে সেটা।
একেবারে টায়ে টায়ে মাথা পর্যন্ত ঢুকেছে। বাইরে থেকে বোঝবার কোনো উপায় নেই। ফোকরটাই তবে গতকাল ওরা দেখছিল। অর্ক মনে মনে ভাবল। ঠিক যে মুহূর্তে অর্ক গাছ থেকে নামলো, তক্ষুনি পেছন থেকে জোরালো টর্চের আলো জ্বলল। কে একজন শক্ত করে ওর ঘাড় চেপে ধরল আর বলল, বিচ্ছু কোথাকার, হালদার ওর হাত মুখ বেঁধে ফেল দেখি। যে এগিয়ে এলো তাকে দেখে চিনতে পারল অর্ক, সেলসম্যানদের দ্বিতীয় জন। চটপট ওর হাত মুখ বেঁধে ফেলল সেই লোকটা। তারপর বলল, আরে তোমার বুদ্ধির তো তারিফ না করে পারছি না, কিন্তু তুমি বোধহয় জানো না তোমার বুদ্ধি এখানে কোনো কাজে লাগবে না। আমরা দুঃখিত। ব্যাপারটা যখন তুমি জেনেই ফেলেছ, তোমাকে তো আর মুখ খুলতে দিতে পারি না। তোমার মতো বাচ্চা ছেলেকে মেরে ফেলতে আমাদের কষ্ট হবে জানো, কিন্তু উপায় যে নেই। তার সঙ্গের লোকটা মনে করালো, ভুলে যেও না কিন্তু ওর সঙ্গে আর একটা বিচ্ছু আছে। প্রথমজন বলল, তার জন্য চিন্তা করো না, কারণ আমার মনে হয় না আমাদের সন্দেহ করার কোনো কারণ আছে। ওই ছেলেটা এখানে না এসে পড়লে মূর্তির খোঁজ তো পেত না। অন্য ছেলে তো কিছুই জানে না, সে হোটেলে বন্ধুর পথ চেয়ে বসে আছে। কথাটা বলেই দুজন লোক খ্যাক খ্যাক করে হাসল। দ্বিতীয়জন বলল, কি করবে ওকে নিয়ে? প্রথমজন বলল, ছুরি দিয়ে ওর ডান হাতের কবজির শিরাটা কেটে দেব, রক্তপাতেই মারা যাবে। তারপর না হয় জঙ্গলে ফেলে দেব, শিয়াল কুকুর তো আছেই, টেনে খাবে। তার কথা শেষ হয়েছে কি হয়নি, অমনি চোখ ধাঁধানো টর্চের আলো জ্বলে উঠল চারিদিকে। পেছন থেকে কেউ যেন বলে উঠল, হ্যান্ডস আপ, পালাবার চেষ্টা করলে কিন্তু গুলি করব। ওরা সবাই চমকে উঠল। অর্ক দেখল দুজন সাদা পোশাক পরা পুলিশের লোক, এক হাতে টর্চ, অন্য হাতে রিভলভার বাগিয়ে দাঁড়িয়ে আছে। আর তাদের মাঝখানে দাঁড়িয়ে হাসছে বালচন্দন। লোক দুটোকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো থানায়। সেই সঙ্গে উদ্ধার হলো বিগ্রহ। বালচন্দনের মুখে অর্ক শুনল, ও হোটেলে ফিরে না আসায় বালচন্দন চিন্তিত হয়ে পড়েছিল। তারপর ওই লোক দুটো যখন হোটেল থেকে বেরোলো, ও তাদের পিছু নেয়। তখনই গোয়েন্দা দুজনকেও ও দেখতে পায়। বড়বাবুর হুকুমে তারা সেলসম্যান দুজনার উপর নজর রাখছিল। তারা ওদের অনুসরণ করছিল। বালচন্দনও তাদের সঙ্গে যোগ দেয়। তারপর ঘটনা তো সবটাই জানে অর্ক, তাই না? থানার বড়বাবু সব শুনে কি যে করবেন ভেবেই পেলেন না। বিগ্রহ উদ্ধার না হলে তার নামে কালি পড়ত। তিনি ওদের সম্মানে একটা ভোজ দিলেন। সব শুনে হোটেলের মালিক বলল, আরে বাবা, তোমরা তো সাধারণ ছেলে নও, তোমরা জীবনে অনেক বড় হবে। আমার বয়স হয়েছে, কথা বললাম, কথাটা কিন্তু মিথ্যে হবে না, দেখে নিও। আর ওদের পাতানো মাসিমা, মানে হোটেল মালিকের স্ত্রী বলল, আমি রতন দেখেই চিনেছিলাম, আমার চোখ অত সহজে ফাঁকি দেওয়া যায় না বাবা। তাদের মেয়ে তো হেসেই কুটোকুটি। সে বললে, দেখো দেখো কেমন গম্ভীর মুখ করে আছে দুজন, ঠিক যেন পাকা বুড়ো। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।